এই লোকটির নাম শ্যাডো। সে একজন তুখোর ডাকাত। সে আজ পর্যন্ত কত মানুষকে খতম করেছে তার হিসেব রাখা কঠিন। আর সবচেয়ে বড় কথা হলো, আজ পর্যন্ত তাকে পুলিশ একবারও ধরতে পারেনি। গত কয়েক বছরে সে তার অবৈধ উপার্জনের টাকা দিয়ে একটি অনাথ আশ্রম থেকে কিছু বাচ্চাকে দত্তক নেয় এবং তাদের একদম খুনি মেশিনের মতো গড়ে তোলে। দেখতে দেখতে 10 বছর কেটে যায়, আর এই বাচ্চারা এখন এক একজন দক্ষ অপরাধী হয়ে উঠেছে। এদের মধ্যে কেউ লড়াইয়ে ওস্তাদ, কেউ প্রযুক্তিতে পারদর্শী, আবার কেউ ছদ্মবেশ ধারণ করে খুনি হিসেবে কাজ করতে দক্ষ। এমনকি চোখের পলকে তারা পুরুষ থেকে নারী সেজে যেতে পারে। এভাবেই গ্যাং লিডার শ্যাডো তার এই ছোট ছোট নেকড়েদের নিয়ে একের পর এক সুপরিকল্পিত অপরাধ করে যাচ্ছে আর পুলিশকে নাজেহাল করে তুলছে। খুব শিগগিরই তারা তাদের নতুন মিশনের দিকে এগিয়ে যায়। তাদের লক্ষ্য হল ফাইন্যান্সিয়াল সেন্টার থেকে 500 কোটি টাকার ডিজিটাল কারেন্সি বা ক্রিপ্টোকারেন্সি চুরি করা। শ্যাডোর পালিত এই সন্তানদের লড়াই করার ক্ষমতা এতটাই বেশি যে মাত্র কয়েক মিনিটের মধ্যে তারা পুরো ফ্লোর নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। শ্যাডোর তো নিজের হাত নোংরা করারও প্রয়োজন পড়ে না। সে বসে আরাম করে চা খেতে খেতেই 500 কোটি টাকা তার হাতের নাগালে চলে আসে। এই দলে সাইমন নামে একজন জিনিয়াস হ্যাকার আছে, যে পুলিশের নেটওয়ার্ক হ্যাক করে জানতে পারে পুলিশ পৌঁছাতে আরও 5 মিনিট সময় লাগবে, যা তাদের কাজ শেষ করার জন্য যথেষ্ট ছিল। কিন্তু হুট করে তারা সিস্টেমে লক্ষ্য করে যে সেখানে $1.5 বিলিয়ন একটি বিশাল বড় অ্যাকাউন্ট রয়েছে। সাইমনের মনে লোভ জাগে, কিন্তু সময় খুব কম থাকায় শ্যাডো তাকে নির্দেশ দেয় যা পাওয়া গেছে তা নিয়েই সন্তুষ্ট থাকতে। কিন্তু এই মরণ নেশার মতো লোভের সামনে সাইমন শ্যাডোর নির্দেশ অমান্য করে বসে। যখন সে 2 দফার টাকাই হাতিয়ে নেয়, ঠিক তখনই পুলিশ সেখানে পৌঁছে যায় এবং এই গ্যাংয়ের 4 জন সদস্য পুলিশের সাথে সরাসরি মুখোমুখি হয়ে পড়ে। তারা প্রধান দরজা দিয়ে না পালিয়ে বিল্ডিংয়ের ভেতরে দৌড়াতে থাকে, কারণ তাদের কাছে আগে থেকেই একটি বি প্ল্যান তৈরি ছিল। তারা প্যারাশুটের মাধ্যমে বিল্ডিং থেকে লাফ দিয়ে পাশের একটি হোটেলে গিয়ে নামে। সেখানে নামার পর তারা খুব সহজেই গার্ডদের কাবু করে ফেলে এবং দ্রুত নিজেদের ছদ্মবেশ বদলে পালানোর সুযোগ খুঁজতে থাকে। সাইমন হোটেলের সিসিটিভি ক্যামেরা হ্যাক করে তাদের চেহারা মুছে ফেলে এবং পুরো মনিটরিং সিস্টেমটি বিকল করে দেয়। পুলিশ বাধ্য হয়ে পুরো হোটেলটি ঘিরে ফেলে এবং তাদের অফিসারদের বডি ক্যামেরায় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রত্যেকের মুখ শনাক্ত করার চেষ্টা করে। যাদের হোটেলের এন্ট্রিতে কোনো রেকর্ড নেই তাদেরই সন্দেহভাজন হিসেবে ধরা হচ্ছিল। কিন্তু পুলিশ জানতো না যে এই ডাকাতির পেছনে শুধু ওই 4 জন ছিল না, বরং শ্যাডোই ছিল এই পুরো টিমের মূল কারিগর। সে তার সন্তানদের ফেলে যায়নি, বরং হোটেলের ভেতরে ঢুকে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তাদের নির্দেশ দিতে থাকে। সে তাদের বারবার ছদ্মবেশ বদলাতে বলে এবং ভিড়ের মধ্যে মিশিয়ে দেয়। শেষ পর্যন্ত সবচেয়ে জনবহুল জায়গায় পুলিশের ছদ্মবেশ ধারণ করে তারা পাতাল পথ দিয়ে নিরাপদে বেরিয়ে আসে। বাড়িতে ফেরার পর সাইমন খুব উত্তেজিত ছিল এবং এই সুসংবাদটি সে তার যমজ ভাই হোপকে জানায়। কিন্তু কথা শেষ করার আগেই শ্যাডো সেখানে এসে সাইমনকে সপাটে এক চড় মারে। সে সাইমনকে বেদম মারধর করে, কারণ তাদের পরিচয় কখনো প্রকাশ পেত না। কিন্তু সাইমনের লোভের কারণে পুরো টিম আজ বিপদে পড়ে গেছে। যদিও তারা সাময়িকভাবে বেঁচে গেছে, কিন্তু পুলিশের বডি ক্যামেরায় কি রেকর্ড হয়েছে তা কেউ জানে না। রাগের মাথায় শ্যাডো সাইমনকে মারার জন্য ছুরি পর্যন্ত তুলে নেয়, কিন্তু নিজের হাতে বড় করা সন্তানের ওপর সে শেষ পর্যন্ত হাত চালাতে পারে না। তবে শ্যাডো মনে মনে বুঝে যায় যে তার এই সন্তানেরা এখন বড় হয়ে গেছে এবং তারা আর তার নিয়ন্ত্রণে নেই। এদিকে এই ঘটনা নিয়ে পুলিশ সদর দপ্তরে জরুরি মিটিং শুরু হয়। তারা বুঝতে পারে এই গ্যাং মোটেও সাধারণ নয়, তাই তারা অবসরপ্রাপ্ত তুখোর পুলিশ অফিসার লংশুর সাহায্য চায়। লংশু ছিলেন একজন ডিটেকটিভ চ্যাম্পিয়ন এবং পুলিশের সেরা ফাইট মাস্টার। শুটিং থেকে শুরু করে তথ্য সংগ্রহ সব কিছুতেই তিনি ছিলেন অতুলনীয়। এসেই লংশু প্রথম যে কাজটি করেন তা হলো ঘটনার দিন পুলিশের বডি ক্যামেরায় ধারণ করা সব ফুটেজ চেক করা। একসাথে এতগুলো ফুটেজ দেখে কোনো সাধারণ মানুষের মাথা ঘুরে যাওয়ার কথা, তাই পুলিশের অন্য সদস্যরা তাকে নিয়ে হাসি ঠাট্টা করছিল। কিন্তু প্রবাদ আছে না, পুরানো চাল ভাতে বাড়ে। লংশু তার তীক্ষ্ণ নজর দিয়ে খুব দ্রুত অপরাধীদের শনাক্ত করে ফেলেন। তিনি সেখানে থাকা পঞ্চম ব্যক্তি অর্থাৎ পর্দার আড়ালের শ্যাডোকেও খুঁজে পান। যদিও ছবিটা অস্পষ্ট ছিল, কিন্তু লংশুর মাথায় 80 দশকের সেই ওয়ান্টেড অপরাধী শ্যাডোর কথা মনে পড়ে যায়। এতদিন সবাই ভাবত শ্যাডো অপরাধ জগৎ ছেড়ে দিয়েছে, কিন্তু আসলে সে আড়ালে থেকে নিজের একটি আলাদা টিম তৈরি করে সব নিয়ন্ত্রণ করছিল। লংশু দ্রুত একটি গোয়েন্দা দল গঠন করেন এবং তাদের গন্তব্য ঠিক করেন শহরের পুরনো মহল্লায়, কারণ সেই এলাকায় সিসিটিভি খুব কম এবং অপরাধীদের লুকিয়ে থাকার জন্য উপযুক্ত জায়গা। টানা 15 দিন নজরদারি করার পর এক রাতে তারা সেই কাঙ্ক্ষিত অবয়বটি দেখতে পায়। লংশু জানতেন শ্যাডো কতটা ধূর্ত হতে পারে, তাই সে খুব সতর্ক ছিলেন।
তিনি তার টিমের সদস্য গোগোকে পাঠান, যে দেখতে একদমই পুলিশ অফিসারের মতো নয়। গোগো খুব সাবধানে শ্যাডোর পিছু নেয় এবং সে যখন রাস্তা দিয়ে আসছিল তখন গোগো মাটিতে বসে কিছু খোঁজার ভান করে। সে মাটির প্রতিফলনে শ্যাডোর চেহারা দেখে নিশ্চিত হয় এবং অবচেতন মনে তার টিমকে রিপোর্ট করার চেষ্টা করে। কিন্তু ঠিক এই ছোট্ট ভুলটাই শ্যাডোর নজর কেড়ে নেয়। তবে শ্যাডো সেখানে কোনো ঝামেলা না করে স্বাভাবিকভাবে হাঁটতে হাঁটতে একটি আবাসিক ভবনের দিকে চলে যায়। ওই বিল্ডিংয়ে কোনো সিসিটিভি ছিল না, একবার ভেতরে ঢুকে গেলে তাকে খুঁজে পাওয়া অসম্ভব হয়ে যাবে। তাই গোগো বাধ্য হয়ে তার পিছু নেয় এবং লিফটের কাছে পৌঁছায়। শ্যাডো আবারও ওই মেয়েটিকে দেখতে পায় এবং সে শতভাগ নিশ্চিত হয়ে যায় যে সে একজন পুলিশ। সে তার ছুরি বের করে গোগোকে জিম্মি করার প্রস্তুতি নেয় যাতে নিরাপদে পালানো যায়। কিন্তু তখনই লংশু সেখানে পৌঁছান এবং গোগোর বাবা সেজে অভিনয় করেন। তবে শ্যাডোর চোখে এই তুচ্ছ নাটক খুব সহজেই ধরা পড়ে যায়। সে বুঝতে পারে পুলিশ এখন তাকে ধরবে না, বরং তার মাধ্যমে পুরো গ্যাংকে একসাথে ধরবার পরিকল্পনা করছে। তাই সে এই সুযোগটি কাজে লাগানোর সিদ্ধান্ত নেয় এবং পুলিশের সাথে এই ইঁদুর বেড়াল খেলায় মেতে ওঠে। শ্যাডো যখন তার ঘরে ঢোকে তখন পুলিশ পুরো ফ্লোর জুড়ে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে তার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করতে থাকে। পরদিন নিচের বাজারে শ্যাডো নিজেই যেচে লংশুর সাথে কথা বলে এবং খুব অল্প সময়েই তাদের সখ্যতা তৈরি হয়। লংশু তাকে নিজের বাড়িতে দাওয়াত দিলে সে সাথে সাথেই রাজি হয়ে যায়। রাতে শ্যাডো যখন লংশুর বাড়িতে আসে তখন লংশু রান্নায় হাত লাগাচ্ছিলেন। এই সুযোগে শ্যাডো পুরো ঘরটি তল্লাশি করে দেখে। মাঝপথে লংশু তাকে রান্নায় হাত লাগাতে বলেন এবং দুজনের মধ্যেই এক মানসিক যুদ্ধ চলতে থাকে। খাওয়ার সময় শ্যাডো ইচ্ছে করেই তার ফোনটি টেবিলের ওপর রেখে দেয় যাতে পুলিশ তাতে ট্র্যাকিং সিস্টেম বসাতে পারে। বাড়ি ফিরে সে সাইমনকে জিজ্ঞেস করে যে ওই দম্পতি কোনো ঝামেলার কিনা, কিন্তু সাইমন আগে থেকেই জানতো তারা পুলিশ। তবুও সে মিথ্যে বলে যে তারা সাধারণ মানুষ। সাইমনের এই বিশ্বাসঘাতকতা শ্যাডোকে খুব আঘাত দেয়। সে বুঝতে পারে সাইমন এখন তার বিদ্রোহী হয়ে উঠেছে এবং সে নিজে এখন কেবল একটি টোপ হিসেবে ব্যবহৃত হচ্ছে। নিয়ম অনুযায়ী যারা ধরা পড়ে যায় তাদের দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়, আর শ্যাডো নিজের তৈরি করা সেই নিয়মই মেলে নেয়। যেহেতু সাইমন নিজেকে প্রমাণ করতে চায় তাই শ্যাডো তাকে একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে হুট করেই লংশুর বাড়িতে আক্রমণ হয় এবং হামলাকারী ছিল খোদ হোপ। লংশু তাকে খুব শক্তভাবে বাধা দেন। দরজার আড়ালে লুকিয়ে থেকে লংশু তাকে সপাটে এক লাথি মারেন এবং দেয়ালে চেপে ধরেন। হোপের হাত পা ভেঙে দেওয়ার উপক্রম করেন তিনি। প্রবীণ এই অফিসারের কাছে হোপের প্রতিটি চাল ব্যর্থ হতে থাকে। লংশু হোপের গ্লাভস খুলে ফেলেন এবং তাকে শূন্যে ঘুরিয়ে মেঝেতে আছাড় মারেন। লড়াইটা বেশ জমজমাট হয়ে ওঠে। সাইমন এবং হোপ দুজনেই বয়সে তরুণ হলেও লংশুর অভিজ্ঞতার কাছে তারা নস্যি ছিল। লংশু হোপকে জাপটে ধরে মেঝেতে টেনে নিয়ে যান এবং তাকে পুরোপুরি কাবু করে ফেলেন। ততক্ষণে পুলিশ সেখানে পৌঁছে যায়। অবস্থা বেগতিক দেখে সাইমন সুযোগ বুঝে ব্যালকনি দিয়ে নিচে লাফ দিয়ে পালিয়ে যায়। সাইমন মূলত লংশুকে খতম করে শ্যাডোকে উদ্ধার করতে চেয়েছিল, কিন্তু তার সেই পরিকল্পনা ব্যর্থ হয়। এদিকে শ্যাডো পালানোর চেষ্টা করেনি, কারণ সে নিজেকে টোপ হিসেবে শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে চেয়েছিল। এরই মধ্যে সাইমন তার নিজস্ব এক ভয়ঙ্কর পরিকল্পনা শুরু করে দেয়। সে ডার্ক ওয়েবের মাধ্যমে বিপুল অর্থের বিনিময়ে একদল ভাড়াটে খুনি বা মার্সেনারি নিয়োগ করে। তাদের কাজ হলো পুলিশ সদর দপ্তরের ডিজিটাল ভল্টে হামলা চালিয়ে সেই $1500 কোটি পাসওয়ার্ড বা এনক্রিপশন কি ছিনিয়ে নেনা। শুধু তাই নয়, সাইমন পুলিশের পুরো সিকিউরিটি সিস্টেম হ্যাক করে ফেলে যাতে তাদের প্রতিটি নড়াচড়া সে নিজের চোখে দেখতে পারে। এদিকে শ্যাডো নিজেকে টোপ হিসেবে ব্যবহার করে হোপের গাড়িতে গিয়ে বসে। পুলিশ তখন বোকার মতো মনে করছিল যে তারা শ্যাডোকে ধরে ফেলেছে এবং আজকের মধ্যেই পুরো গ্যাংকে তারা জালে বন্দি করতে পারবে, কিন্তু তারা জানতো না যে এটি ছিল তাদের পাতা এক বিশাল ফাঁদ। পুলিশ যখন শ্যাডোকে তাড়া করতে ব্যস্ত, ঠিক তখনই ভাড়াটে খুনির দল পুলিশ সদর দপ্তরে হামলা চালায়। ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তারা পুলিশের ওপর অতর্কিতে গুলিবর্ষণ শুরু করে। এই খুনিরা ছিল অত্যন্ত প্রশিক্ষিত এবং তাদের একমাত্র লক্ষ্য ছিল ডিজিটাল ভল্ট। অন্যদিকে হোপ শ্যাডোকে গাড়ি চালিয়ে সেই পুরনো পরিত্যক্ত অনাথাশ্রমে নিয়ে যায়, যেখানে শ্যাডো তাদের ছোটবেলা দত্তক নিয়েছিল। শ্যাডো ভেতরে ঢোকার পর বুঝতে পারে তার সামনে এক চরম বিপদ অপেক্ষা করছে। সে অবশেষে বুঝতে পারে যে সাইমনের পরিকল্পনায় সে কেবল পুলিশের জন্য টোপ ছিল না, বরং সাইমন তাকে সরিয়ে দিয়ে নিজেই এখন এই অপরাধ জগতের নতুন রাজা হতে চায়। অর্থাৎ পুরনো নেকড়েকে সরিয়ে নতুন নেকড়ে এখন রাজত্ব দখল করতে মরিয়া। সেখানে আসা সব ভাড়াটে খুনিদের সাথে শ্যাডোর এক রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয় এবং শ্যাডো একে একে সবাইকে খতম করে দেয়। দীর্ঘ লড়াই শেষে শ্যাডো যখন একটু হাঁপ ছাড়ছিল, ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ায় হোপ। আজ শ্যাডোকে মরতেই হবে।
কারণ শ্যাডো বেঁচে থাকলে সাইমনকে শেষ করে দেবে। কিন্তু হোপ তার ভাইয়ের মতো অকৃতজ্ঞ ছিল না। সে শ্যাডোর লালন পালনের রিং ভুলতে পারছিল না। তাই হোপের আসল উদ্দেশ্য ছিল শ্যাডোর সাথে নিজেকেও শেষ করে দেওয়া। তারা দুজন একে অপরের উপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। হোপের সব চাল শ্যাডোর কাছে ব্যর্থ হতে থাকে, কারণ হোপের শেখা প্রতিটি কৌশল ছিল শ্যাডোরই শেখানো। অবশেষে কোনো উপায় না দেখে হোপ শ্যাডোকে জড়িয়ে ধরে বিল্ডিং থেকে নিচে লাফিয়ে পড়ে এবং সেখানে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বাইরে থাকা পুলিশ সদস্যরা এই বিস্ফোরণে মারাত্মকভাবে আহত হয়। অন্যদিকে পুলিশ সদর দপ্তরে যখন স্পেশাল ফোর্স বা সোয়াট টিম এসে পৌঁছায়, তারা খুনিদের দমন করে ফেলে। কিন্তু লংশু যখন ডিজিটাল ভল্টে পৌঁছান, তিনি দেখেন সেখানে কিছুই অবশিষ্ট নেই। আসলে ওই সোয়াট টিমের পোশাকে আসা লোকগুলো ছিল শ্যাডোরই পালিত সেই সন্তানেরা, যারা পুলিশের ছদ্মবেশে পুরো টাকা নিয়ে চম্পট দিয়েছে। পুলিশ যখন আসল সত্যটা বুঝতে পারে, ততক্ষণে তারা ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। গাড়িতে বসে থাকা সাইমন তখন উপলব্ধি করে যে তার এই মিশন সফল হওয়ার পেছনে তার নিজের বুদ্ধির চেয়ে শ্যাডোর অবদানই বেশি ছিল। শ্যাডো আসলে বাধ্য হয়ে টোপ হয়নি, বরং সে সবকিছু আগে থেকেই বুঝতে পেরেছিল। একজন বাবার মতো সে নিজের জীবন বিপন্ন করে পুলিশকে অন্যদিকে সরিয়ে রেখেছিল, যাতে তার সন্তানেরা নিরাপদে কাজ শেষ করতে পারে। এই সত্যটা জানতে পেরে অন্য সন্তানদের মনও বিষাদে ভরে ওঠে। কিন্তু শ্যাডোকে মারা এত সহজ নয়। বিস্ফোরণের ঠিক আগের মুহূর্তে সে হোপের শরীরকে ঢাল হিসেবে ব্যবহার করে আগুনের লেলিহান শিখা থেকে বেঁচে যায়। পুলিশের সামনে পড়ে গেলেও সে কোনো বাধা দেয় না, বরং খুব শান্তভাবে তার মৃত সন্তানের লাশের ওপর কাপড় টেনে দেয়। সে পুলিশকে জানায় যে সে বাকিদের ধরতে সাহায্য করবে, কিন্তু তার মনে আসলে অন্য এক ভয়ঙ্কর চাল ঘুরছিল। তাকে যখন পুলিশের ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল, সে সাইমনের সাথে কথা বলার নাম করে ফোন চায়। পুলিশ যখন ফোন দিতে আসে, সে ফোনটি নিচে ফেলে দিয়ে পুলিশের মনোযোগ সরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে সে ধোয়ার বোমা বা স্মোক গ্রেনেড ফাটিয়ে পুরো ভ্যানের ভেতর এক নারকীয় তাণ্ডব শুরু করে। হাতকড়া পড়া অবস্থাতেই সে একে একে সব পুলিশ সদস্যকে নকআউট করে দেয় এবং 360 ডিগ্রি ঘুরে এক অসামান্য কায়দায় সবাইকে ঘায়েল করে আবারও পুলিশের খাঁচা থেকে বেরিয়ে যায়। এরই মধ্যে গ্যাংয়ের বাকি সদস্যরা একটি পার্কিং লটে জড়ো হয়, যেখান থেকে তারা দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করছিল। কিন্তু লংশু তার ফোর্স নিয়ে সেখানেও হাজির হন। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। লংশু বিল্ডিংয়ের ছাদে সাইমনকে ধরে ফেলেন। সাইমনকে তিনি টেবিলের সাথে চেপে ধরেন এবং তার অমানসিক শক্তির কাছে সাইমন খড়কুটোর মতো উড়ে যেতে থাকে। প্রবীণ এই অফিসারের কাছে সাইমন ছিল নিতান্তই এক আনাড়ি শিশু। লংশু তার মার্শাল আর্ট স্কিল দিয়ে অপরাধীদের নাস্তানাবুদ করে দেন এবং তাদের প্রত্যেককে ধোলাই দিয়ে শ্রীঘরে পাঠানোর ব্যবস্থা করেন। এদিকে সাইমন কোনো মতে পালিয়ে মেট্রো স্টেশনে পৌঁছায়, কিন্তু সেখানে তার জন্য সাক্ষাৎ যমদূত হয়ে অপেক্ষা করছিল শ্যাডো। পুরনো নেকড়ে অবশেষে তার বিদ্রোহী সন্তানকে খুঁজে পায়। শ্যাডো নিজের হাতে বড় করা সাইমনকে নির্মমভাবে হত্যা করে। মরার আগে সাইমন শ্যাডোর কানে কানে কিছু ইংরেজি শব্দ বলে যায়, যা ছিল সেই $1500 কোটি ডিজিটাল পাসওয়ার্ড। কিন্তু সাইমন আসলে এই কোডটি শ্যাডোকে দেওয়ার জন্য বলেনি। তার হাতে থাকা স্মার্ট ওয়াচের মাধ্যমে সে আসলে আড়ালে থাকা অন্য কোনো মাস্টার মাইন্ডকে এই তথ্য পৌঁছে দিচ্ছিল। শ্যাডো বিষয়টি বুঝতে পেরে সাইমন শেষ শব্দটি বলার আগেই তার ঘড়িটি হাত দিয়ে চেপে ধরে। ফলে পাসওয়ার্ডের শেষ অংশটি কেবল শ্যাডোই জানতে পারে। বাকি সন্তানদের পুলিশ ধরে ফেললেও শ্যাডো আবারও উধাও হয়ে যায়। কিন্তু লংশু হাল ছাড়েননি। তিনি হন্যে হয়ে শ্যাডোকে খুঁজতে থাকেন এবং শেষ পর্যন্ত এক রেস্টুরেন্টে তাকে খুঁজে পান। সেখানে শুরু হয় এক মহাকাব্যিক লড়াই। শ্যাডো আর লংশু উভয়ে ছিলেন সমানে সমান। রেস্টুরেন্টের থালা বাসন থেকে শুরু করে যা ছিল তাই দিয়েই তারা একে অপরের উপর ঝাঁপিয়ে পড়েন। লড়াইটা রেস্টুরেন্ট থেকে গড়িয়ে দোতলার চিলে কোঠায় গিয়ে পৌঁছায়। শ্যাডো তার ভয়ঙ্কর সব আঘাতে লংশুকে পর্যদুস্ত করার চেষ্টা করে, কিন্তু লংশুও দমে যাওয়ার পাত্র ছিলেন না। এক পর্যায়ে শ্যাডোর এক প্রচণ্ড লাথিতে পুরো সিলিং ভেঙে তারা নিচে পড়ে যান। লংশু মারাত্মকভাবে আহত হন, কিন্তু শ্যাডো দ্রুত উঠে দাঁড়িয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তবে বাইরে তখন পুলিশের বিশাল বাহিনী তাকে ঘিরে ফেলেছে। অবশেষে শ্যাডো কোনো প্রতিরোধ না করে আত্মসমর্পণ করে। কিন্তু তার এই ধরা দেওয়ার পেছনেও ছিল এক গভীর রহস্য। আসলে সে জানত সাইমনের মৃত্যুর পর পর্দার আড়ালে থাকা আসল ভিলেন তাকে ছাড়বে না। তাই তার কাছে জেলের 4 দেয়ালই ছিল সবচেয়ে নিরাপদ আশ্রয়। আর তার ধারণা একদম ঠিক ছিল। পর্দার আড়ালে থাকা সেই ব্যক্তিটি বারবার সাইমনের রেখে যাওয়া অডিও রেকর্ড শুনছিল, কিন্তু শ্যাডোর কারণে সে শেষ শব্দটি শুনতে পায়নি। এই রহস্যময় ব্যক্তিটি আর কেউ নয়, সে ছিল সাইমন এবং হোপের তৃতীয় যমজ ভাই সি তাই, যাকে ছোটবেলায় এক বিদেশি পরিবার দত্তক নিয়ে গিয়েছিল। সি তাই এখন এক ভয়ঙ্কর হ্যাকার এবং সে তার 2 ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে মরিয়া। সে পুলিশের নেটওয়ার্ক হ্যাক করে লংশু এবং গোগোর সব সরকারি রেকর্ড মুছে দেয়, যাতে তারা এখন আর পুলিশ নয়
বরং সাধারণ নাগরিক হয়ে পড়ে। একই সাথে সে ডার্ক ওয়েবে শ্যাডো এবং লংশুকে হত্যার জন্যে ওপেন কন্ট্রাক্ট বা খুনের আদেশ জারি করে। এই পয়েন্টেই সিনেমার টান উত্তেজনা রেখে গল্পটি শেষ হয়। এই মুভিটি দেখার পর আপনার মনে হবে প্রতিটি সেকেন্ড সার্থক হয়েছে। বিশেষ করে শ্যাডোর চরিত্রটি আমাদের শেখায় যে অপরাধ জগৎ কতটা নিষ্ঠুর হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং এমন আরও দুর্দান্ত মুভি এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আগামী পর্বে, ততক্ষণ ভালো থাকুন।